আজকের আমরা 14 নম্বর স্কুল করব। এর আগে 13টা স্কুল আমি করে দিয়েছি। তোমাদের যদি না দেখা থাকে অবশ্যই দেখে নিও। আর এই আমার সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের এই বেল আইকনটি প্রেস করবে। তোমাদের কাছে এর পরের স্কুলগুলোর নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আজকে শুরু করছি 14 নম্বর স্কুল। তো 14 নম্বর স্কুল মারিসদা বিকেজে বাণীপীঠ এইচএস। 1 নম্বর কোশ্চেন, বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। 2 নম্বর, 6.03 টাকা সমান কত পয়সা? কত টাকা কত পয়সা? 6 টাকা 3 পয়সা। ঐকিক নিয়মে শ্রমিক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে সম্পর্ক কী? এটা বিপরীত সম্পর্ক। শ্রমিক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে যাবে, আর শ্রমিক সংখ্যা কমলে দিন সংখ্যা বেড়ে যাবে, তাই এটি বিপরীত সম্পর্ক। কে ছোট কে বড়? এই দুটোর মধ্যে কে ছোট কে বড়? ছোট হচ্ছে 0.08 আর বড় হচ্ছে 0.8। 65/100 কে দশমিক ভগ্নাংশে পরিণত করো। 0.65। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। 145 কে কী ধরনের কোণ বলে? স্থূল কোণ বলে। অতিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। 14 আর 21 সাধারণ গুণনীয়ক কত? 14 আর 21 সাধারণ গুণনীয়ক 1 আর 7। 1 সমকোণ সমান কত ডিগ্রি? 1 সমকোণ সমান 90 ডিগ্রি। 1 ডজন পেনের দাম 48 টাকা হলে একটি পেনের দাম কত হবে? 48। 1 ডজন সমান 12টি। 48/12 হলে 4 টাকা। তারপর দেখো সংখ্যা দিয়েছে 3, 5, 0, 7, 8 দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো 3, 0, 5, 7, 8 হবে। আচ্ছা, শূন্যটা আগে হবে না, কারণ 0 আগে হলে ওটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। 1, 6, 9 এর বর্গমূল নির্ণয় করো। তাহলে 169কে উৎপাদক বিশ্লেষণ করলে 13 গুণিতক 13 হবে, তাহলে বর্গমূল হবে 13। বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? দেখো, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পর দুজনের মোট বয়স বাড়বে কত? বাবার বাড়বে 15, ছেলের বাড়বে 15, মোট বাড়বে 30। তো 15 বছর পর দুজনের বয়সের সমষ্টি হবে, এখন 60 আছে, আর দুজনের বয়সের সমষ্টি আরও 30 বাড়বে, তাহলে 90 বছর। শম্পা দোকান থেকে 25.50 টাকার খাতা, 5.50 টাকার পেন, 120.50 টাকার বই কিনল। শম্পা মোট কত টাকার জিনিস কিনল? এটা করতে হলে জাস্ট যোগ করতে হবে, সংখ্যাগুলোকে যোগ করতে হবে। যোগ করলে 151.50 টাকার জিনিস কিনল। একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কটি ও কী কী? নিরেট অর্ধগোলকের তল সংখ্যা হচ্ছে 2টি, একটি সমতল আর একটি বক্রতল। যে পরিমাণ খাবারে 5 জন লোকের 10 দিন চলে, সেই পরিমাণ খাবার একজন লোকের কত দিন চলবে? দেখো, এটা ঐকিক নিয়ম। 5 জন লোকের 10 দিন চলে, একজন লোকের কম দিন চলবে, বেশি দিন চলবে। কারণ 5 জনের জায়গায় যদি ওটা একজন খায়, তাহলে বেশি দিন ধরে চলবে, তাই এটা গুণ হবে
তাহলে 50 দিন চলবে। তারপরে দেখো 5 সেমি 2 সেমি 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি করা কি সম্ভব? যুক্তি দিয়ে লেখো। আচ্ছা, ত্রিভুজ তৈরি করা সম্ভব নয়। কারণ কি? 5 যুক্ত 2 সমান 7, 7টা লেস দেন 8, মানে 7 8-এর চেয়ে ছোট। তাহলে দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল অপর বাহু অপেক্ষা ছোট, তাই এই দৈর্ঘ্যের সরলরেখাংশ দ্বারা ত্রিভুজ তৈরি করা সম্ভব নয়। একটি বর্গাক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে এই জমির ক্ষেত্রফল কত? তো এটা করতে কি করব? দেখো, তো বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, ক্ষেত্রফল কি হবে? বাহু গুণিতক বাহু হবে। তাহলে 15 গুণিতক 15 মানে 225 বর্গ মিটার। এখানে মিটার লিখবে না, বর্গ মিটার লিখবে। ক্ষেত্রফল সবসময় বর্গ মিটার হয় আর পরিসীমা মিটার হয়। তারপরে দেখো, একটি ত্রিভুজের দুটি কোণের মানের সমষ্টি 120 ডিগ্রি হলে বাকি কোণটির মান কত হবে? তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমরা কত জানি? 180 ডিগ্রি। তাহলে দুটি কোণের সমষ্টি যদি 120 ডিগ্রি হয়, তাহলে বাকি কোণের মান কি হবে? 180 বিযুক্ত 120 মানে কত হবে? 60 ডিগ্রি। তারপরে দেখো, ঘনবস্তু কাকে বলে? উদাহরণ দাও। যে সকল বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাকে ঘনবস্তু বলে, যেমন ইট, বই, চেয়ার ইত্যাদি। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 35 মিটার এবং 20 মিটার। জমির পরিসীমা কত? তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ মানে 2 গুণিতক 55 হবে 110 মিটার। দেখো, এরপর 4-এর দাগে একটি চিত্রলেখ দিয়েছে। চিত্রলেখাটা সায়ন তার স্কুলের বন্ধুদের এক সপ্তাহের অনুপস্থিতির তালিকা নিচের ছবির মাধ্যমে তৈরি করেছে। সোমবারে দেখো, আর এখানে উপরে বলে দিয়েছে একটা সার্কেল মানে একজন ছাত্রছাত্রী। তাহলে সোমবার 5টা আছে, দেখো 5 জন অনুপস্থিত ছিল। মঙ্গলবার কোনো কিছু নেই, মানে সবাই উপস্থিত ছিল। কোনো কিছু নেই মানে কি? কেউ অনুপস্থিত নেই, মানে সবাই উপস্থিত আছে। বুধবার 6 জন, বৃহস্পতিবার 3 জন, শুক্রবার 5 জন, শনিবার 7 জন। এরপরে কিছু কোশ্চেন বলেছে, দেখো কবে সবচেয়ে বেশি সংখ্যায় ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল? দেখো শনিবার সবচেয়ে বেশি 7 জন। কবে সব ছাত্রছাত্রী স্কুলে এসেছিল? দেখো মঙ্গলবার সবাই উপস্থিত। কোন দিনে অনুপস্থিত ছাত্রের সংখ্যা সমান? কোন 2 দিন? তাহলে দেখো সোমবার আর শুক্রবার। সোমবারে 5 জন, শুক্রবারে 5 জন। বুধবার কতজন অনুপস্থিত ছিল? বুধবার 6 জন অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার কতজন ছাত্রী অনুপস্থিত ছিল? বৃহস্পতিবার 3 জন অনুপস্থিত ছিল। এরপরে 4-এর দাগে 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? দেখো 30 দিন খাওয়া হয়ে গেছে, সেই জন্য 190 থেকে 30 বাদ যাবে, মানে 160 দিনের খাবার আছে। কতজনের খাবার আছে? 40 জনের 160 দিনের খাবার আছে। এরপর 8 জন চলে গেছে, তাহলে 40 থেকে 8 বাদ দিতে হবে, তাহলে 32 জন এখন আছে। 32 জনের কতদিন চলবে? 40 জন লোকের 160 দিনের খাবার আছে। একজন লোকের কত দিনের খাবার আছে? একজন লোকের নিশ্চয়ই বেশি দিনের থাকবে, 160 গুণিতক 40 হবে। 32 জন লোকের 32 হচ্ছে 22 হবে, হলে 200 দিনের খাবার আছে। তাহলে অবশিষ্ট খাদ্য 200 দিন চলবে। ঠিক আছে। একটি পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ আছে, কিন্তু
আরও 1000 মুরগি আনা হলো। ওই মজুদ খাওয়ার মুরগিগুলির কতদিন চলবে? দেখো 4000টি মুরগির 250 দিনের খাওয়ার আছে। এখন কত হয়েছে মুরগি সংখ্যা? 4000 যুক্ত 1000 মানে 5000 হয়েছে। 5000-এর কতদিন চলবে? 4000টি মুরগির 250 দিনের একটি মুরগির বেশি দিন হবে, তো গুণ হয়েছে, আর 5000 নিচে 5000 হয়েছে, তাহলে 200 দিন চলবে। ওই মজুদ খাওয়ার মুরগিগুলোর 200 দিন চলবে। এরপরে দেখো 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। 20টি পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? এটা 4 নম্বর স্কুলে এই অঙ্কটা একই অঙ্ক আছে। তোমরা যদি না এখানে করতে পারো 4 নম্বর স্কুলের ভিডিওটা একবার দেখে নেবে, এই অঙ্কটা করা আছে। আর এই অঙ্কটা এমন কোনো কঠিন নেই, সহজই আছে, করা আছে। 4 নম্বর স্কুলটা আরেকবার দেখে নেবে। আচ্ছা, 5-এ একটি বৃত্ত অঙ্কন করো, তার ব্যাস, ব্যাসার্ধ, কেন্দ্র, পরিধি, জ্যা চিহ্নিত করো। এটাও 7 নম্বর স্কুলে আছে, তোমরা যদি না পারো 7 নম্বর স্কুলটা দেখে নেবে। এরপরে দেখো ত্রিভুজ কাকে বলে? একটি ত্রিভুজ অঙ্কন করো, তার বাহু, কোণ আর শীর্ষবিন্দু চিহ্নিত করো। দেখো ত্রিভুজ 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তো শীর্ষবিন্দু এটা এ, এই বিন্দুটা, বি এই বিন্দুটা, সি এই বিন্দুটা, এগুলো হচ্ছে শীর্ষবিন্দু। কোণ হচ্ছে, দেখো এইটা একটা কোণ, এইটা একটা কোণ, আর এইটা একটা কোণ। আচ্ছা, আমি এখানে কোণগুলো লিখিনি, তোমরা কোণগুলো লিখে নেবে। তোমরা কোণগুলোর নাম দেবে এ বি সি, আর বি সি এ, আর সি এ বি। কোণগুলোর নাম দেবে। শীর্ষবিন্দুগুলির নাম দেবে এ একটা কমা, বি কমা, সি, এগুলো হচ্ছে শীর্ষবিন্দু। কোণগুলো লিখলে বাহু কি? বাহু হচ্ছে এ বি একটা বাহু, বিসি একটা বাহু, আর সি একটা বাহু। ঠিক আছে, এটা আমি এখানে লিখিনি, তোমরা লিখে নেবে। এরপরে আছে দেখো সূক্ষ্মকোণ কাকে বলে? একটি সূক্ষ্মকোণ অঙ্কন করে তা চিহ্নিত করো। সূক্ষ্মকোণ, যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম তাকে সূক্ষ্মকোণ বলে। তো একটাই সূক্ষ্মকোণ কী করে আঁকবে? সূক্ষ্মকোণ আঁকতে হলে চাঁদার সাহায্যে 90 ডিগ্রির চেয়ে যে কোনো একটা কোণ তোমরা আঁকবে। 90 ডিগ্রির চেয়ে কম, 80 ডিগ্রি, 70 ডিগ্রি, 30 ডিগ্রি একটি কোণ আঁকবে। এরকম কোণ চিহ্ন দিয়ে এটাকে সূক্ষ্মকোণ বলবে। ঠিক আছে, আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে অবশ্যই, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর এই চ্যানেলে যারা নতুন আছো, আমার সমাধান মাই সলিউশন, এই চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইবের বেল আইকনটি অবশ্যই প্রেস করবে তোমাদের কাছে, তাহলে নোটিফিকেশান পরে আমি যখন স্কুলগুলো দেবো নোটিফিকেশান পৌঁছে যাবে। তো ওকে, থ্যাংক ইউ।